আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মানবতার আলো জ্বালাচ্ছে তরুণ প্রজন্ম, হিউম্যানিটি হাবের অনন্য উদ্যোগে অনুপ্রাণিত সাবরুম। গভীর রাতে সোনামুড়া বাসপুকুরে সশস্ত্র ডাকাতি, গৃহকর্তাকে বেঁধে স্বর্ণ নগদ লুট, এলাকায় চরম আতঙ্ক। ডিজিটাল যুগেও টিকে আছে ঐতিহ্য, শান্তির বাজারে শিবের গাজন ঘিরে উচ্ছ্বাস। প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ, কথা রেখে নজির গড়লেন আইপিএফটি প্রার্থী জিতিরাম ত্রিপুরা। সাবরুম ক্রিকেট লিগে অরেজিস্টার্ড খেলোয়াড় বিতর্ক, মুখোমুখি দুই ক্লাব। খোয়াই স্কুলে গ্রিল কেটে দুঃসাহসিকে চুরি, আলমারি ভেঙে উধাও ভর্তি 30,000 টাকা। শান্তির বাজারে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, মর্মান্তিক মৃত্যু। এডিসি নির্বাচনের আগে বিজেপি দলের 29 দফা ইস্তেহার প্রকাশ মুখ্যমন্ত্রীর। হঠাৎ ঝড়ে কমলপুরে তাণ্ডব, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল। বুথে অগ্নিকাণ্ড ঘিরে সোনামুড়ার নলছড়ে উত্তেজনা, মন্ত্রীর সামনে বিক্ষোভ ও হামলার অভিযোগ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। সমাজের নানা ব্যস্ততা আর স্বার্থের ভিড়ে যখন মানবতার আলো ম্লান হয়ে যাচ্ছে বলে মনে হয়, ঠিক তখনই কিছু তরুণীর উদ্যোগ আমাদের নতুন করে আশার আলো দেখায়। সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী মিলে গড়ে তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, হিউম্যানিটি হাব। মানবতার সেবাকে লক্ষ্য করে পথ চলা শুরু করা এই সংগঠনটি সম্প্রতি এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে। সংস্থার সদস্যরা পূর্ব বকুলপুরের অমৃতালয় বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন। শুধু খাবারই নয়, তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও তুলে দেন। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের পাশে থাকার বার্তাও দেন এই তরুণরা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সমাজে মানবতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ছোট্ট প্রচেষ্টা প্রমাণ করে সদিচ্ছা থাকলে অল্প সামর্থ্য দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। সংস্থার সদস্যরা জানিয়েছেন, হিউম্যানিটি হাবের এখন আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, তবে ভবিষ্যতেও তারা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী। তাদের বিশ্বাস, ছোট ছোট ভালো কাজই একদিন বড় সামাজিক পরিবর্তনের পথ দেখাতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের পূর্ব বকুলপুর অমৃতালয় বৃদ্ধাশ্রম আছে, তো আজকে হিউম্যানিটি হাবের পক্ষ থেকে এই ছোট ছোট যে ভাইয়েরা আছে তারা আজকে আমার দুপুরের মাসিদের জন্য দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তারা যতটুকু তাদের সামর্থ্য সে অনুযায়ী তারা আমাদের অমৃতালয়ের পাশে এসে দাঁড়িয়েছে। তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাদের জন্য এই যে নতুন প্রজেক্টটা সংস্থা শুরু করেছে যার নাম দা হিউম্যানিটি হাব, সেই সংস্থার জন্য আবেদনে এভাবেই যেন তারা অসহায় রাস্তায় বড় করে বিভিন্ন যে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম আছে সেই অসহায় মা বোনদের পাশে ছোট ছোট ভাইদের পাশে যেন এভাবেই দাঁড়াতে পারে, সেটার জন্য ভগবানের নিকট আমাদের প্রার্থনা। এভাবেই তারা তাদের সংস্থা যেন আরো বড় হয়, সেটাই গড ব্লেস ইউ। নিশ্চিত রাতের নীরবতা ভেঙে হঠাৎই নেমে এলো আতঙ্ক। সোনামুড়া মহকুমার বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের মরণালী এলাকায় গভীর রাতে এক দুঃসাহসিক সশস্ত্র ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, মরণালী এলাকার বাসিন্দা মনির হোসেনের বাড়িতে গভীর রাতে 5 থেকে 6 জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্রের মুখে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে ডাকাতরা। এরপর গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। আলমারির চাবি ছিনিয়ে নিয়ে সেখানে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় বাড়ির মোবাইল ফোনগুলিও নিয়ে যায় তারা, যাতে কেউ দ্রুত পুলিশ বা প্রতিবেশীদের খবর দিতে না পারে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় কিভাবে অস্ত্র নিয়ে ডাকাত দল প্রবেশ করলো এবং নির্বিঘ্নে পালিয়ে গেল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, নিজের বাড়িতেও যদি নিরাপদ না থাকি তাহলে কোথায় নিরাপদ? ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা হলো মহরমালিপাড়া 5 নম্বর ওয়ার্ড বাসপুকুরের। আচ্ছা, তারপরে কালকে রাত্রে হঠাৎ করে আমি বললাম আমি ঘুমিয়ে রয়েছি। তারপর আমার ওয়াইফে ডাক দিতে আজকে যতক্ষণ কটা বাজে থামছে
তো আমি মোবাইলটা টিপ দিয়েছি যে 2:20 তো আমি দেখতেছি যে বারান্দাটা অন্ধকার, নাকি বারান্দা লাইট কি কারণ নাই, হঠাৎ মুহূর্তে কিন্তু ফাঁকা চলে আমার সেটা স্মরণ নাই, নাকি বারান্দাতে লাইট না অন্ধকার, ছোড়াছি তো ডাকতেছে তাড়াতাড়ি উঠো দৌড় করে যাই। এই দু একটা খুশি পাচ্ছে, তারা 7 জন ধরে ঠেলে আবার নিয়ে এই ঘরের ভিতরে নিয়ে সবার বইয়া আত্মীয় ভিজন দিয়ে বান্ধিয়ে রয়েছে, বান্ধি ঠান্ডি আমি কাউরাটি বান্ধিয়ে রয়েছি। আচ্ছা, কোন দিয়ে বাড়িয়ে তারা বন্দুক ধরেছে এমনি, বন্দুক দিয়ে চুপ কোনো কথা কবি না, কথা কইলে গুলি করে দিন। তো একজন খারিয়েছে আর যেজন দেশের তালামালা উল্টেছে তার মুখটা কিন্তু বাঁধেন না। তো একটা কাপড় নামায় ঝাড়ি যা আসছিল, আমার ক্যাশটি আসছিল আমার 10,000, এটা তো নিচে আর স্বর্ণ আসছিল আমার ভাইয়ের এক বুড়ি 2 আনা ওজন, একটা চেন, হাতে 2টা চুড়ি, এক বুড়ি, এটা যা আছে মানে যা আসছিল সব লেগে গেছে আমার ফান। আমরা এখানে বাড়ি করছি নতুন, আমার 4 বছর হয়েছে, নিজের জায়গাতে বাড়ি করছি, পুরান বাড়ি উপরে। কালকে রাত্রে অনুমানিক 2টা বাজে, তখন আমার বাড়ির ঘরের দরজা ভাঙ্গিয়া 5-6 জন ঘরে ঢুকছে ডাকাত দল, অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আমার মুখ টুক চাবি ধরিয়া 4-5 জন মিলে আমার 8 ঠেক বাঁধিয়ে লেছে, বান্ধিয়া তারপর আমার ঘরে যা ছিল স্বর্ণ গয়না টাকা পয়সা সব লুটপাট করে লেছে। আচ্ছা, লুটপাট করে সেরে তারপর আমার বাপের ঘরেও ঢুকছে, ঢুকে এই ঘরে তো সবাই বাপ আসিল মা আসিল এই ঘরে তারা থাকে, তো তারও 8 ঠেক বান্ধা এই ঘরে যা আছে তাও লুটপাট করে লেছে, স্বর্ণ গয়না আসিল টাকা আসিল তা এটিও লুটপাট করে লেছে। ডিজিটাল যুগের ঝলমলে আলো আর ব্যস্ততার ভিড়ে যখন বহু লোকজ সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, ঠিকই তখনই কিছু মানুষ এখনো বুক ভরে ধরে রেখেছে নিজেদের শিকড়কে। সেই ছবি ধরা পড়ল শান্তির বাজারে, যেখানে এখনো প্রাণবন্ত হয়ে ওঠে ঐতিহ্যবাহী শিবের গাজন। শান্তির বাজার মহকুমার সেনপাড়ায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো বহু প্রাচীন এই লোক উৎসব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যখন নতুন প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে, তখন এই গাজনকে টিকিয়ে রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার বাসিন্দারা, বিশেষ করে যুব সমাজের একটি অংশ। চিরাচরিত প্রথা অনুযায়ী বারুণী স্নান সম্পন্ন করে সেনপাড়ার মানুষজন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বাড়িতে গিয়ে হরগৌরী নৃত্য পরিবেশন করেন। শুধু নৃত্যই নয়, পৌরাণিক ধর্মগ্রন্থ অবলম্বনে নানা ধরনের অভিনয় মঞ্চস্থ করা হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। এই প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, এটি তাদের গ্রামের বহুদিনের ঐতিহ্য। বর্তমান সময়ে যেখানে অনেক তরুণ তরুণী এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে সেনপাড়ার যুবকেরা দৃষ্টান্ত স্থাপন করে রাত জেগে এই গাজন অনুষ্ঠানকে ধরে রাখার চেষ্টা করছেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই শিবের গাজন দেখতে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান, যা প্রমাণ করে প্রচেষ্টা থাকলে ঐতিহ্য কখনো হারিয়ে যায় না, বরং নতুন করে বাঁচার পথ খুঁজে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঢাকি দীর্ঘ 35 বছর আমাদের যারা সিনিয়র ছিলেন তারা করেছেন। এরপরে আমাদের নতুন প্রজন্ম ওরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই মহাময়ী ঢাকিকে সবার সামনে সবার বাড়ি বাড়ি গিয়ে উপস্থাপনা করছে, যে পৌরাণিক কাহিনীগুলো কি হয়েছিল এগুলো সবার সামনে উপস্থাপনা করছে। সব খুব ভালো লাগলো দেখে, আপনারা মোবাইলের মধ্যে দেখে নেবেন, খুব ভালো হয়েছে। গেছের বছর আমরা করেছিলাম, খুব ভালো প্রদর্শনী করেছিল। এই বছর এর থেকে ভালো আরো নতুন নতুন কিছু সবাইকে দেখানোর জন্য চেষ্টা করেছি। খুব উৎসাহের সঙ্গে ওরা সব আজকে 3 দিন 4 দিন ধরে অর্ঘুমা থেকে করছে। সবাই সহযোগিতা করবেন। রাজনীতির ময়দানে প্রতিশ্রুতির ঝড় নতুন নয়, তবে কথার মূল্য দিয়ে তা বাস্তবে রূপ দেওয়ার উদাহরণ খুব একটা দেখা যায় না। সেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন আইপিএফটি মনোনীত প্রার্থী জিতিরাম ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনী প্রচারের সময় দেওয়া কথাকে কাজে পরিণত করে তিনি দেখিয়েছেন ভিন্ন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। কিছুদিন আগে প্রচার অভিযানে সূর্যবাড়ি পাড়ায় গিয়ে শেফালি দেববর্মা ত্রিপুরা নামে 3 সন্তানের এক অসহায় পরিবারের দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছিল পরিবারটি। জানা যায়, তাদের বিপিএল রেশন কার্ড থাকলেও আলাদা কার্ড না থাকায় এবং পূর্বে পাওয়া সরকারি ঘরে পরিবারের অন্য সদস্য থাকার কারণে তারা দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন। এই পরিস্থিতি দেখে কোনো বড় প্রতিশ্রুতি না দিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জিতিরাম ত্রিপুরা। সেই অনুযায়ী ইউথ আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান ও দলীয় কর্মীদের সহযোগিতায় শ্রমদানের মাধ্যমে নতুন করে বসবাসযোগ্য ঘর নির্মাণ করে দেওয়া হয়। ভাঙাচোরা ঘরের পরিবর্তে টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয় নতুন আশ্রয়।
স্থানীয়দের মতে প্রার্থী হওয়ার আগেও জিতিরাম ত্রিপুরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর দাবি, মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি রাজনীতির পথে এগিয়ে চলেছেন। আর এই কাজই সেই অঙ্গীকারের বাস্তব প্রমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। করতে পারেছে আমরা পার্টি যেটা ডিভিশন কমিটি আর ইউর আইপিএফটি যুবক কমিটিরা এই কাজের হাত বাড়িয়ে দিয়ে আমরা সবাই ক্যান্ডিডেট সহ বা আমি সহ সবাই আমাদের এটা সহযোগিতা করছে। তাদেরকেও আমরা পার্টির পক্ষ থেকে, ক্যান্ডিডেট পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে হোক, এভাবে থাকুক, সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে এইরকম ভেঙে পড়া ঘরটা, ভেঙে পড়া ফ্যামিলিটা সহযোগিতা করো, সবাই মিলে হাত বাড়াও, সবাই মিলে সাহায্য করো। তাহলে আমরা সমাজ, জাতি জনজাতি হোক, যে কোনো একটা সমাজ, এই সমাজটা আরো সুন্দর হয়, কেউ পিছিয়ে থাকতো না। সবাই করে শুক্রে আমাকে পামাইয়া সেবানি বাবা বেলেন হামবাই আমগরি বড় পামাইয়া হয়েছি, বড় দিশা যাবে পামাইয়া সাবুতি বড় বিশ্বাস করি মাইয়া। সাব্রুমের ক্রিকেট লিগকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ণেন্দু বিকাশ দত্ত মেমোরিয়াল সুপার ডিভিশন ক্রিকেট লিগ চলাকালীন একটি ম্যাচকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে অভিযোগে পাল্টা অভিযোগের সামনে এসেছে। গত 27 মার্চ অনুষ্ঠিত সিনিয়র ডিভিশনের একটি ম্যাচে মুখোমুখি হয় সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাব এবং দমদমা প্রগতি সংঘ ক্লাব। এই ম্যাচে সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাব 140 রানে জয়লাভ করে। তবে ম্যাচের কয়েকদিন পর প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে অভিযোগ তোলা হয় যে সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাব নিয়ম ভঙ্গ করে একজন অরেজিস্টার্ড খেলোয়াড় দেবজিৎ দত্তকে খেলিয়েছে। দমদমা প্রগতি সংঘ ক্লাবের টিম ম্যানেজার অলোকমণি দাস বৈষ্ণব ঠিক কি অভিযোগ করেছেন তা একবার শুনে নিন। আপনি কে? আমি দমদমা প্রগতি সংঘের পক্ষে টিম ম্যানেজার শ্রী অলোকমণি দাস। বিষয়টা হলো ওই দিন 27 তারিখে আমাদের প্রগতি সংঘের সঙ্গে সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাবের ম্যাচ ছিল। তো ওই দিন ম্যাচ ঠিকঠাকই সম্পন্ন হয়, কিন্তু পরক্ষণে আমরা জানতে পারি যে সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাব রেজিস্ট্রেশনের বাইরে, অর্থাৎ 15 জনের যে রেজিস্ট্রেশন হয় সেই টিসিএর গাইডলাইন অনুসারে এর বাইরে একজন প্লেয়ারকে খেলিয়েছে। ওর নাম হলো ইয়াস দত্ত। কার জায়গায় খেলিয়েছে? দেবজিৎ দত্তের জায়গা। দেবজিৎ দত্তের রেজিস্ট্রেশন ছিল, দেবজিৎ দত্তের রেজিস্ট্রেশন ছিল, উনি খেলেননি। ও খেলেনি, ওর ইয়াস দত্ত খেলিয়েছে। এই অভিযোগের সামনে আসতেই রবিবার সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাবের টিম ম্যানেজার নবারুণ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্টভাবে জানান, প্রগতি সংঘের অভিযোগের সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তার দাবি, এই বছরের জন্য যে 16 জন খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের মধ্য থেকে দল গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগে অসঙ্গতি রয়েছে। কখনো দেবজিৎ দত্ত, আবার কখনো ইয়াস দত্তের নাম উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে অভিযোগের কোনো ভিত্তি নেই। বাস্তবে দল থেকে যে খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছে তিনি দেবজিৎ দাস, যার যথাযথ রেজিস্ট্রেশন সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছেই রয়েছে। নমস্কার, আমি নবারুণ চক্রবর্তী, আমি সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাবের টিম ম্যানেজার। আমরা গতকালকে সামাজিক মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করলাম যে সাব্রুমের একটা টিম প্রগতি সংঘর ম্যানেজার, তাই নিয়ে আমরা ক্লাবের নিয়ে একটা বাজে একটা মন্তব্য করছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই নিয়ে একটা অভিযোগ আনছিল সাব্রুম এসোসিয়েশনের কাছে যে আমরা গত 27 তারিখ প্রগতি সংঘ ক্লাব এবং সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাবের মধ্যে যে ম্যাচটা হয়েছে, এটার মধ্যে আমরা রেজিস্ট্রেশনের বাইরে আমরা প্লেয়ার খেলাইছি এবং তাদের যে নামটা আছে দেবজিৎ দত্ত। কিন্তু আমরা টিমের মধ্যে আমরা যে রেজিস্ট্রেশন করছি এবার 16 জনের, এই 16 জনের মধ্যে দেবজিৎ দত্ত নামে কোনো প্লেয়ারে আমরা রেজিস্ট্রেশন করছি না। আমরা যে রেজিস্ট্রেশন করছি এর নাম হচ্ছে দেবজিৎ দাস এবং ওই ম্যাচে দেবজিৎ দাসই খেলছে। কোনো ইয়াস দত্ত, দেবজিৎ দত্ত নামের কোনো প্লেয়ারে আমরা এনে খেলাইছি না। তারা
এদিকে সাজ্জাদ সমাজ শিক্ষা ক্লাবের পক্ষ থেকে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে দাবি জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রগতি সংঘ ক্লাবের অভিযোগ যে ভিত্তিহীন তা আনুষ্ঠানিকভাবে প্রমাণ করার জন্য। পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। এখন নজর রয়েছে অ্যাসোসিয়েশনের অভিযোগে পাল্টা অভিযোগের বিরুদ্ধে কি সিদ্ধান্তে পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে ফের চোর চক্রের দাপট। এবার টার্গেট শিক্ষা প্রতিষ্ঠান। খোয়াইয়ের গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, শনিবার পঠন পাঠন শেষে নিয়ম মাফিক স্কুলে তালা দিয়ে বাড়ি ফিরেছিলেন শিক্ষক ও কর্মীরা। রবিবার সকাল প্রায় 10টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান মহাদেব টিলা এলাকায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষের গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে শিক্ষকরা এসে দেখেন অফিস ঘরের ভেতরে সবকিছু এলোমেলো, আলমারি ভাঙা, গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিক্ষকদের দাবি, ওই আলমারিতে ভর্তির জন্য রাখা প্রায় 30,000 টাকা ছিল, যা এখন নিখোঁজ। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে চুরি সংগঠিত হলো এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছুক্ষণ আগে আমি শুনতে হয়েছে, আমার একজন ফোন করছে যে স্কুল চুরি হয়েছে। তারপরে আইলাম, আয়া তো দেখলাম ঠিক আছে, স্কুলের তালা ভাঙ্গা, চোর ঢুকতে ঘরের ভিতরে যতগুলি গোড্রেজ আছে সবগুলি গোড্রেজ ভাঙ্গা। এখান থেকে সঙ্গে দেখলাম আমি আয়া পাইছি যে এখানে পুলিশ পিএস থেকে আইসে লোক একজন আইসে, তারা দেখতেছে। তারপরে এই আমাদের স্কুলের যে হেডমাস্টার ইনচার্জ আছে তাই নিয়ে আইসে, সবাই এখানে আইসে। আবার পরে তদন্ত করে দেখা গেল যে স্কুলের সমস্ত জিনিসগুলি এমনিতে ঠিকঠাক আছে, কিন্তু এখানে এডমিশনের বর্তমান সময়ে এডমিশন চলছে। এখানে 30,000-30,000 মতো টাকা ছিল, ওই টাকাটা নাই। আর জিনিসপত্র ওখানে কি আছে না আছে এটা তদন্ত চলছে, তারা দেখবো আর কি এখন কি আছে। একটি সাধারণ ভ্রমণ মুহূর্তেই পরিণত হলো শোকের ঘটনায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না 15 বছরের কিশোর শুভম দাসের। নদীতে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারালো সে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে শান্তির বাজারের মহামণি বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায়। জানা গেছে, গঞ্জারটিলা এলাকার বাসিন্দা বিমল দাসের ছেলে শুভম দাস তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সাইকেলে করে মন্দির দর্শনে গিয়েছিল। দর্শন শেষে তারা দুজনেই পাশের নদীতে স্নান করতে নামে। স্নানের সময় আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যায় শুভম। তার বন্ধুর চিৎকারে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর শুভমকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঞ্জার টিলা ও শান্তির বাজার জুড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছিল আমরা গেছিলাম জলে, হ্যাঁ, বড় ঠান্ডা জল। কোন জায়গায়? এখানে বুদ্ধ মন্দির, এখানে আমার সামনে। আচ্ছা, গেছিলাম, তার দেখলাম এদিকে সাঁতার কাটতে পারে, এদিকে গেছে আর আইতে পারছে না। আমি নিজে সাঁতার কাটতে পারি না, আমি পারছি না, তার আনলাম বলছি একজন আইসে না পাঠাতো। তোমরা কয়জন ছিলে? আমরা দুজন আসলাম। আমার এখানে 2:42-এ একটা কল আছে। এটা হচ্ছে আপনার মহামণি রোড, কি বুদ্ধ মন্দিরের কাছাকাছি থেকে। তো ওইখানে একটা বাচ্চা 14 বছর বয়স, 14 থেকে 15 বছর। তো হ্যাঁ, নাকি নদীর জলটার মধ্যে পড়ছিল। বইটা তো আর উঠতে পারছে না, তো তারা তো শিওর এখানেই পড়ছে। তারপর আমরা তো 2:42-এ যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা গল্প গেলাম, গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একদম জলের নিচে ওরে পাইলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সঙ্গে সঙ্গে খুঁজে নিয়ে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। তো হ্যাঁ, নাম হচ্ছে আপনার শুভম দাস, বয়স 15। বাচ্চা আছে? বাচ্চা এটা আমরা কি কইতে পারি না, এটা ডক্টর স্যার ডাক্তাররা কি ডাক্তারও কিছু কইছেন? ডাক্তার আমরা কিছু কইছে না, জাস্ট আমরা থেকে ইনফরমেশনটা রাখছে কেমনি হয়েছে কি হয়েছে। আপনারা দেখে কি মনে হয়েছে? দেখা তো আমরা তো জাস্ট মেডিকেল করতে আনকনসিয়াস পাইছি, মানে কোনো কথাবার্তা কইতে পারতেছে না, চোখ খোলা নাই বা নড়াচড়া করতে পারতেছে না।
অনেকক্ষণে তো আসলে জলে নিচে না? আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকায় উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বিজেপি দলের 29 দফা ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তনা চাকমা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। প্রকাশিত ইস্তেহারে জনজাতি এলাকার সার্বিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিকাঠামোর উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বনির্ভরতা গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা। মুখ্যমন্ত্রী জানান, এই 29টি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে টিটিএডিসি এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এদিন উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, মানুষের আস্থা ও সমর্থন নিয়ে আগামী দিনে এই ইস্তেহার বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জম্বুর হিলে সেখানে ফল পৌঁছে গেছে ইনোভেটিভ আইডিয়া। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন, হয়তো খবর রাখেন এবং মন কি বাত অনুষ্ঠানগুলি সেটা করেছেন। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য, আপনারা দেখুন এই সংকল্প পত্রটাকে বানিয়েছেন, বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট সবটার মধ্যে একটা কানেক্ট করা, জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকে এই সংকল্প পত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে এবং আমরা এবার প্রথম এটা একটা আমি বলবো একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে আমাদের। আপনারা জানেন যে আমাদের অনেক বিসিতে সেরকম আমাদের পঞ্চায়েত অফিস তার সেরকম ভাবে এখনো ডেভেলপ হয়নি। অনেক জায়গায় ভাড়া করা বা সেরকম ভাবে বিল্ডিং ঘর আমাদের নেই। সেটাকে যখন বিল্ডিং করা হবে তার সাথে সাথে আরো যে আনুষঙ্গিক তার আধুনিকীকরণ করা ইত্যাদিও চেষ্টা করা হবে। 7 নম্বর, under the Pradhan-Mantri Bandhan Yojana system for production, collecting and packaging and marketing of forest produce will be strengthened for improving tribal revenue. রবিবার দুপুরে শান্ত আবহাওয়ার মাঝে আচমকা তাণ্ডব চালালো ঝড় বৃষ্টি। বেলা প্রায় 12টা 30 মিনিট নাগাদ কমলপুর শহরের আকাশ কালো করে নেমে আসে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি। মাত্র আধ ঘন্টার এই প্রাকৃতিক তাণ্ডবেই শহরের বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে দশমী ঘাট এলাকা এবং কমলপুর কালীবাড়ি পাড়া থেকে। দশমী ঘাটের রাস্তার উপর ভেঙে পড়ে একটি বিশাল সেগুন গাছ, যার ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি খেলার মাঠ সংলগ্ন এলাকায় উপড়ে পড়ে একটি বড় কৃষ্ণচূড়া গাছ। অন্যদিকে কমলপুর কালীবাড়ি পাড়ায় ঝড়ের দাপটে বেশ কয়েকটি বাড়ির চাল ও ছাদের উপর ভেঙে পড়ে সুপারি ও আম গাছ। এতে বাড়িঘরের কিছু ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের কথায় আবহাওয়া একেবারে স্বাভাবিক ছিল। হঠাৎ করে ঝড় শুরু হয়, কিছু বুঝে ওঠার আগে গাছ ভেঙে পড়তে থাকে। ঝড় বৃষ্টি প্রায় আধ ঘন্টা স্থায়ী হয়। এরপরই আকাশ পরিষ্কার হয়ে আবার সূর্যের দেখা মেলে। হঠাৎ আসা এই ঝড়ে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে আমার বাড়ি দশমী ঘাট, আমি দীপঙ্কর রায়। বাড়ির সামনে একটা বড় শিমুল গাছ ভাঙ্গা পড়ছে, এখন আমি কাটটা রাস্তা পরিষ্কার করতেছি। আর গাছ পড়লো কি এদিকে? এদিকে তো আরো 1-2টা টুকরা পড়ছে। কয়টা সময় হয়েছে? 2 ঘন্টা এক্ষণে 12:30 দুপুর 12:30 নাগাদ। নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে জনপদ। অভিযোগ, পাল্টা অভিযোগ আর উত্তেজনার মধ্যেই তৈরি হচ্ছে অশান্তির পরিবেশ। সেই ছবি সামনে এলো সোনামুড়া মহকুমার নলছড় এলাকায়। বিজেপির নির্বাচনী বুথ অফিসে অগ্নিকাণ্ড এবং প্রচার সামগ্রী ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় নলছড় বিধানসভা কেন্দ্রের রামপদ পাড়া এডিসি ভিলেজের 19 নং আমতলী গোলাঘাটি কেন্দ্রে 45 নম্বর বুথ এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় এবং
প্রচারের বিভিন্ন সামগ্রী নষ্ট করে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী কিশোর বর্মন। তিনি এলাকায় গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। পরে বুথ অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অভিযোগ করেন, মথা আশ্রিত সিপিএম সমর্থিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এলাকার অশান্তি তৈরির চেষ্টা করছে। এদিকে মন্ত্রীর বক্তব্য চলাকালীনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মথার সমর্থকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বাধার মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন মন্ত্রী। অভিযোগ, মন্ত্রী ফিরে যাওয়ার পরও এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় আহত হন জনজাতি মোর্চার নলছড় মণ্ডল সভাপতি লাল বাহাদুর জমাতিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মামলা কত জটিল? আমরা মামলা এখন করব, আগে তার চিকিৎসার দরকার আছে ইমিডিয়েটলি, আগে তার চিকিৎসার ব্যবস্থাটা হোক। বাকি সবাই চিকিৎসাধীন আছে, খুব তাড়াতাড়ি আমরা তাদের যে প্রাথমিক চিকিৎসা বা যাদের যাদের যেখানে চিকিৎসার প্রয়োজন আছে আগে চিকিৎসাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি, সেটা করার পরে আমরা মামলাতে যাব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।